হচ্ছে একটা গ্যারেন্টেড টাকা, অর্থাৎ এই টাকা দিতে কেন্দ্রীয় সরকার বাধ্য, কিন্তু এরা দিচ্ছে না। 153টা তদন্তের জন্য টিম এসেছিল এখানে, তারা 153টা টিম এখানে তদন্ত করেছেন, তারপরেও কিছু প্রমাণ করেননি বা বলতে পারেননি যে আমাদের এখানে কোথাও দুর্নীতি তৈরি হয়েছে। সব থেকে বেশি যেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট আসেনি, ইউসি পাননি, সে রাজ্যের নাম উত্তরপ্রদেশ। টাকা খরচা হচ্ছে, ইউসি আসেনি, সেই রাজ্যে কিন্তু কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়নি, সেই রাজ্যে টাকা যাচ্ছে। আর যারা সব থেকে বেশি ইউসি দিয়েছে সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই আর্থিক ভাবলেন তারা কি 2021 সালে এই পশ্চিম বাংলায় বিজেপি নেতারা বলেছিলেন ইস সাল ইস বার 200 পার। যখন দেখলেন ঘোড়াটা 200 যায়নি, 70-72-এর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং তারা সেটাও ধরে রাখতে পারছেন না, সেখান থেকে বিধায়করা বেরিয়ে যাচ্ছেন। তখন সামনে পঞ্চায়েতের আগে এখানকার বিজেপি নেতারা বোঝালেন যদি রাজ্যের টাকা বন্ধ করে দেওয়া যায় তাহলে হয়তো আমরা পঞ্চায়েত ভোটে জিততে পারব। বাংলার মানুষ, বাংলার গ্রামীণ মানুষ এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থেকে করছে। রাজনৈতিক প্রস্তাব, আর্থসামাজিক প্রেক্ষাপটে সাম্যবাদ বিষয়টা কিন্তু গভীর তাৎপর্য। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী সুভাষিস চক্রবর্তী বলছিলেন যে নির্বাচিত হয়েছে, তিনিও মনোনীত, কিন্তু তিনি লড়াই করেছেন। আর নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা লোকসভায় গিয়ে বড় বড় কথা বলছো আর বাংলার টাকাটাকে বন্ধ করছে। তাহলে বাংলা তার নিজের মেয়েকে চেয়েছে, নিজের মেয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নেতৃত্বে রয়েছে। আর বাংলাকে বঞ্চিত কারা করলেন সেইটাও আপনারা দেখে নিলেন। এটা তো আমাদের বুঝে নিতে হবে। আজকে সবটাই দিদি করবেন। দিদিকে তারা রাজনৈতিকভাবে হারাতে পারেননি। বাংলার মামাটি মানুষ দিদিকে জয়যুক্ত করেছেন, তাই বাংলাকে হারাতে হবে। তাই বাংলার টাকাটা বন্ধ করো। মূল বিষয়টা এটা কিন্তু খুব বড়। আজকে শুধু জাতে জাতে বিভক্ত হওয়ার চেষ্টা করছে, এটা তো বড় অপেক্ষা লাগে না। কেউ আমরা হিন্দু, কেউ আমরা মুসলিম, কেউ আমরা খ্রিস্টান, আমাদের তো জাত আছে, অস্থিরত্ব করা যাবে না। কিন্তু বিজেপি কোনো জাত নেই, ওদের একটাই জাত, ওরা বজ্জাত। ওরা জাতের নামে বজ্জাতি করে আর ধর্মের নামে বন্যামি করে আজকে পশ্চিমবাংলার মানুষকে আজকে পূর্ণ করার চেষ্টা করছে। কোনো উন্নতি দেখেছে? কোনো প্রকল্প রূপায়িত করতে দেখেছে? শুধুমাত্র বাংলাকে বঞ্চিত করে, বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে, মমতা ব্যানার্জিকে অপদস্থ করে বাংলার মানুষকে অসম্মান করছে। তাই তিনি আজকে রোডের জীবিকা যে লড়াই, কোনো করোনা ভিক্ষার জন্য লড়াই করছি না। এটা 2005 সালে নারেগা ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে 100 দিনের মানুষের জীবিকা সুরক্ষিত করার জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এইটুকু বলি, কেন্দ্রীয় সরকার ভোটে হেরে গেছে, তাই তারা ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু হাজার ষড়যন্ত্র করে মমতা ব্যানার্জিকে রোখা যাবে না। আমাদের একটা কথা আমরা ছোটবেলা থেকে পড়তাম না, যে খায় চিনি যোগায় চিন্তামণি। মমতা ব্যানার্জি নিজের টাকা সংস্থান করে বাংলার গরিব মানুষকে, 21 লক্ষ মানুষকে এই যে নারেগার টাকা তিনি দিচ্ছেন। শুধু তাই নয়, 67টা প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব লড়াই ধর্মের সঙ্গে কর্মের, সেই ধর্ম তো আমরা সবাই করি, যার যার আরাধ্য দেবতা আমরা তাকে পুজো করি, কিন্তু ধর্মকে সামনে রেখে কর্মকে পিছনে দিলে হবে না। মমতা ব্যানার্জি কর্মকে নিয়েই লড়াই করছেন এবং এই কর্মের ভিত্তিতেই মানুষের জয় করে 2024-এ ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। এটা বলছি যে ট্যাগ রিপোর্ট আসার পরে অন্য খাতের টাকা এখানে দেওয়া হবে। ভুল কথা বলেছেন একদম, যারা বলছে তারা বিকৃত করে বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তাদের তিনি বলেছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া হয়েছে, কিন্তু সেটা গোপন করে মোদি একটা বিকৃত করে চিঠি পাঠিয়েছেন। একথা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে তার বিরোধিতা করেছেন এবং রাজ্য সরকার তার আর্থিক ন্যূনতার মধ্যেও আমাদের যারা 21 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন, যাদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করেছেন এবং রাজ্য সরকার ইতিহারই পড়ে। সুতরাং এটাতে কারণ অন্যরকম ভাবে কিছু বলার অধিকার নেই। বাম নেতা সুজন চক্রবর্তী যেটা বলছেন যে কোনো বিষয়ে রাজ্য সরকার কোর্টের দ্বারস্থ হয়। এই যে 100 দিনের টাকা পাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে কেন করে যাচ্ছে না?
কোনো প্রয়োজন নেই, কোর্টে যাবে কেন? আমরা রাজনীতি করি, আমাদের সরকার ক্ষমতায় রয়েছে। সরকার যদি কোর্টের কাছে নিজেকে সারেন্ডার করে দেয় তাহলে তো সরকার চলবে না, কেন্দ্র থেকে একটা অবস্থা চলছে। আমরা চাই যারা লেজিসলেশনে রয়েছে, বিশেষ করে যে বিধানসভা রয়েছে, বিধানসভা নিজের কাজ নিজে করবে, লেজিসলেচার নিজের কাজ নিজে করবে এবং জুডিশিয়ারি তার কাজ আলাদা করবে। এখন সরকার চালাবার জন্য সবসময় জুডিশিয়ারির কাছে যেতে হবে, তার কোনো অর্থ নেই। তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন, যেরকম কলেজ থেকে, হাসপাতাল থেকে এবং বিল্ডিং ডেভেলপমেন্ট বোর্ড থেকে। এটা কি অন্য কোনো ব্যাপার আছে? আমি এই ব্যাপারটা বলতে পারবো না, আমি জানি না, এ বিষয়ে আমার আলোচনা হয়নি। নির্বাচনে দাঁড়াতে গেলে তার আগে সরকারি যে পদ আছে তার থেকে পদত্যাগ করতে হবে, পদে নিতে হয়, সেটাও হতে পারে। বিজেপি রাম মন্দির করার পর আবার ইউসিসি নিয়ে নামছে, এই জায়গা থেকে কিভাবে আটকাবে, কিভাবে লড়াইটা হবে? মানুষ অনেক সতর্ক হয়েছে, সচেতন হয়েছে। সংবিধান বদল করে যারা সংবিধানকে বিকৃত করে যারা ব্যাখ্যা করছেন তারা সঠিক কাজ করছে। আমি মুম্বাইতে গেছিলাম গত লাস্ট উইকে, তাকে এই প্রসঙ্গগুলো অনেক অবতারণা হয়েছে। আমি এই কথাও বলেছি যে সংবিধানকে পরিবর্তন করার যে প্রচেষ্টা, ওয়ান নেশন ওয়ান ভোট, এটা আমি তীব্র বিরোধিতা করি যে পশ্চিমবঙ্গ বিধানসভা হিসেবে সেরকম একটা প্রস্তাব ওরা আনতে চেয়েছিলেন এবং সেই প্রস্তাবটা যেহেতু ওরা সংখ্যাগরিষ্ঠ, ওরা অন্যরকমভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যে তারা একটা রেজলিউশন এনেছিলেন, রেজলিউশন নাম্বার 5, তাদের বলেছে এক পার্লামেন্ট এক বিধানসভা, অর্থাৎ ওরা এই কনসেপ্টটা চালু করতে চাইছেন যে ওয়ান নেশন ওয়ান ভোট। সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, কারণ মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছেন, যেটাকে ভায়োলেট করে এই ধরনের সিদ্ধান্ত এটা গঠন করা। এনআরসি, সিএএ এবং এখন ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ডে যেটা হচ্ছে চালু করতে চাইছে প্রথম। ইউনিফর্ম সিভিল কোডের সুপ্রিম কোর্টের একটা ডিসিশন রয়েছে, সুপ্রিম কোর্টের ডিসিশনে তারা ইউনিফাইড সিভিল কোড সম্বন্ধে তাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সেইটা রাজ্য করছে। কেন্দ্র সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর যে রাজ্য করছে সে রাজ্যের নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে আমার দাদা বিভিন্ন রাজ্য সরকার যেটা দেখা যাচ্ছে তাদের মেম্বার, পার্লামেন্টের মেম্বার বা অ্যাসেম্বলির মেম্বারদের নিয়ে রাম মন্দির দেখতে যাচ্ছে, এরকম কোনো আগামী দিনে পরিকল্পনা আছে? আমাদের কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, এটা যখন একটা সুন্দর ব্যবস্থা করেছে বা কিউআর কোডে করেছে, এবার তাদেরকে ধরছে, এবার পরীক্ষা তাদের বাতিল হচ্ছে, এটা এত বলার পরেও হয়েছে। কিসের চক্রান্ত? না না, এটা আপনি বুঝতে পারবেন, পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা জানবেন, বলা হয়ে গেছে যে পরীক্ষার যে টেস্ট পেপারটা আপনি ফটো নেবেন, এবার কিউআর কোড থাকছে, যে নিয়েছে বেরিয়ে যাচ্ছে যে কিউআর কোড থেকে যে পরীক্ষার্থীকে, এখানে ম্যাচেলে সে একটা ভুল করেছে, কে তাকে বলছে এগুলো করতে? একটা প্রতিনিয়ত থাকে যে পরীক্ষার মধ্যে একটা জটলা, পরীক্ষার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি, এটাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। এর আগেও বিভিন্নভাবে করার চেষ্টা করছে, এর পিছনে কি আছে জানি না, কিন্তু একটা পরীক্ষার্থী একবারই তার পরীক্ষা এই বছর মতো বাতিল হয়ে গেল। দিদি, বাম নেতা সুজন চক্রবর্তী যেটা বলছেন যে রাজ্য সরকার যে কোনো ব্যাপারে কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে, সেখানে 100 দিনের কাজের টাকার জন্য কেন তারা আদালতে দাঁড়াতে যদি করছে না? রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে থাকে, মামলাটা যারা করছেন এই বিভিন্ন রাজনৈতিক দল পরিচয় আছে পিছনে, লুকিয়ে রয়েছেন কেন? আপনারাও তো টাকা খরচা করছেন, পরীক্ষার্থীরা যা বলছেন তাদের রিক্রুটমেন্ট নিয়ে কত লক্ষ লক্ষ টাকা দিয়েছেন তারা আইনজীবীদের, আগে সে প্রশ্নের জবাব দিই। দিদি, মালদহে যে কিশোরীর অপহরণ করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে এবং ঘটনাগত একটা মৃতদেহ পাওয়া গিয়েছে হাত পা বাঁধা অবস্থা, হওয়া উচিত না? হওয়া উচিত না। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কাজ নেই। রাজনীতি করছেন কেন? একটা ডেড বডি পেলেও রাজনীতি করতে আরম্ভ করে। এই পুরো রিপোর্টটা প্রথম দিনই নেওয়া হচ্ছে, আমার দপ্তর থেকে আমরা নিয়েছি, আমরা ডিএম থেকে জেনে নিয়েছি। পারিবারিক একটা দুশ্মনী বলুন, যাই হোক না কেন, পোস্টমর্টম হয়েছে, সমস্ত রিপোর্ট হচ্ছে, ধরা পড়েছে লোকটাকে, মেয়েটি মাইনর ছিল এবং যে শাস্তি সেটা দেওয়া উচিত। রাজনীতি করার জায়গাটা কোথায়? দিদি যে যারা হাতরাস ঘটনা, এই বিজেপি কাঁদেনি তো? যারা বিলকিস বানুর ধর্ষকদের ছেড়ে দিল গুজরাট সরকারকে, তখন বিজেপি কেঁদেছিল। মহিলাকে অপমান করলেন, ধর্ষক যারা আছে তাদেরকে ছেড়ে দিলে, এটা কি কান্না? তারা একটা মৃত্যুর মধ্যেও রাজনীতি খোঁজে, মৃত্যু থেকেও ফায়দা নেওয়া যায়। দিদি, দিদি 100 দিনের টাকা দেবে বলছেন, যেটা
বলে টাকাটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করছেন কম রেট? সেটা সামনে আমাদের বাজেট আসছে, সমস্তটা পরিষ্কার হবে। বাজেটের আগে দিদি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে গুরুত্বপূর্ণ, বাজেটে সমস্তটা জানতে পারবে, কেউ তো কিছু লুকানো না, লুকানোর জায়গা নেই। বরং কেন্দ্রীয় সরকার, এটা বলতেও আমাদের খারাপ লাগে, বিশিষ্টজন এবং যারা অর্থনীতিবিদরা রয়েছে তারা বলছেন কেন্দ্রের ইন্টারিম বাজেটে স্বয়ং অর্থমন্ত্রী অনেক ভুল তথ্য দিয়েছেন। আপনি ভাবেন কত সাংঘাতিক এই বিষয়টা, ভুল তথ্য রয়েছে তার মধ্যে। আর আপনি শুধুমাত্র কত যেন ট্রিলিয়ন ইকোনমি করবেন বলছেন, ওই ট্রিলিয়ন ইকোনমি কোনোদিন হবে না, কারণ তার যে গ্রোথ রেট দরকার 9.5%, আর গত অ্যাভারেজ গ্রোথে দেখবেন 6% গ্রোথ রেট। কাকে বোঝাচ্ছে 3 ট্রিলিয়ন ইকোনমি হবে? 2030-এ এটা 7 ট্রিলিয়ন হবে, 2047-এ 30 ট্রিলিয়ন হবে ইকোনমি। কি কাকে বলছে? আপনার গ্রোথ রেটটা দেখুন। দিদি 2015 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে, আবার আদবানিকে দেওয়া হচ্ছে, এটা কি দলের নেতাদের বারবার যেটা দেখা যাচ্ছে? না দেখুন, এখানে স্তরে আমার দলীয় নেতৃত্ব বলবে, এর আলাদা করে আমার এই বিষয়ে দিদি যৌথ ধর্ণা বলছে যেটা চলছে সেটাকে তুলে দেওয়া অভিযোগ যেটা উঠছে। না, ধর্ণা কি করে তুলবো? ধর্ণা তো তোলার জায়গা আসেনি। কেন্দ্রীয় সরকার তো তার যে সেন্ট্রাল শেয়ার তারা তো দেয়নি। মুখ্যমন্ত্রী বলছেন 21 লক্ষ মানুষ কাজ করেছে, তাদের টাকা তার রাজ্য দিচ্ছে 7,000 কোটি কাছাকাছি। এই 7,000 কোটি কিন্তু কেন্দ্র সরকারের সেন্ট্রাল শেয়ার, তার দেওয়ার কথা। তাহলে প্রবলেমটা তো মেটেনি। দিদি প্রবলেমটা তাদের মিটিয়েছে, রাজ্য তো এই টাকা পায়, তাহলে সে টাকা দেবে না, তার জন্য ধর্ণা চলবে। দিদি ধর্ণা বলছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, বাকি সাংসদ বা অন্যান্য বিধায়ক মন্ত্রী তাদেরকেই দেখা গিয়েছে। আমাদের নেতৃত্ব সব একসঙ্গে, আপনারা দেখেছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন, এবং তার আগে আমরা দিল্লির বুকে গিয়েছি। কিভাবে কেন্দ্রীয় নির্মম সরকার মন্ত্রীরা মিথ্যে কথা বলে, তার সঙ্গে দেখা করব বলে তারপর তিনি দেখা করলেন না, উল্টো মিথ্যে কথা বলে। এই লড়াইটা চলছে, লড়াই সকলেই করছে। দিদি সেটা হচ্ছে যে এবার কি মুখ্যমন্ত্রী পারিবারিক পরিষদ থেকে